দুই দিনের একাধিক ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী। নমুনা সংগ্রহ করেছে ভূতত্ত্ব বিভাগ। মেট্রো রেলের 4 স্টেশনের ক্ষতি হলেও শঙ্কা নেই, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। ধানের শীষ নিয়ে ভোটে লড়ার পথ খুঁজছেন শরিক দলের প্রার্থীরা। নতুন জটিলতা আরপিও সংশোধনী, প্রচারে পিছিয়ে পড়ার কথা স্বীকার বিএনপির। কৌশলে বিবেচনায় ফাঁকা আসনে দ্রুত প্রার্থী দেওয়ার আশা। জুলাই হত্যাযজ্ঞের দায়ে আওয়ামী লীগ সহ 14 দলের বিচার দাবি এনসিপির। জাতীয় পার্টিকে নির্বাচনে আনার চেষ্টার বিরুদ্ধে মাঠে থাকার হুঁশিয়ারি নাহিদ ইসলামের। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ভুটানের প্রধানমন্ত্রী। পণ্য পরিবহনে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা প্রধান উপদেষ্টার। 2টি সমঝোতা স্মারক সই। এবং মোবাইল ব্যাংকিং এ প্রতারণার জাল, সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছে দেশি বিদেশি চক্র। বছরে পাচার হচ্ছে 5,000 কোটি টাকার বেশি। সন্দেহজনক লেনদেনের তালিকা করার নির্দেশ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। 7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের একদিন না যেতেই আবারও 3 দফা ভূকম্পন। সন্ধ্যায় 1 সেকেন্ডের ব্যবধানে অনুভূত হয় 2টি ঝাঁকুনি। এর উৎপত্তিস্থল রাজধানীর বাড্ডা ও নরসিংদী। এর আগে সকালে আরেকটি ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ। আবহাওয়া অধিদপ্তর বলছে এগুলো গতকালের ভূমিকম্পের আফটার শক। 100 বছরের মধ্যে এ অঞ্চলে বড় ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি দেখছেন গবেষকরা। এদিকে ভূমিকম্প ঝুঁকিতে 15 দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আতঙ্ক কাটতে না কাটতেই আবারও ভূকম্পন। এবারও উৎপত্তিস্থল নরসিংদীতে। শনিবার সকাল 10:36-এ হঠাৎই কেঁপে ওঠে পুরো এলাকা। ঘর থেকে বেরিয়ে আসেন অনেকে। মাত্রা কম হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও পরপর 2 দিন ভূকম্পনে আতঙ্কিত বাসিন্দারা। এদিকে সন্ধ্যা 6:06 ভূকম্পন অনুভূত হয় রাজধানী সহ আশপাশের এলাকায়। 3.7 মাত্রায় উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডায়। গত শুক্রবার এবং শনিবার যে দুদিনে যে বিল্ডিং অনেকগুলো ভবন ফেটে গেছে, আমরা আতঙ্কিত। ভূমিকম্প হয়ে গেছে, হওয়ার ফলে আমরা দৌড়ায় নিচে চলে আসছি। বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তর জানায় এটি শুক্রবারের ভূমিকম্পের আফটার শক। 100 বছরের মধ্যে এই অঞ্চলে বড় ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি দেখছেন গবেষকরা। গত 100 বছরে কিন্তু কোনো বড় ভূমিকম্প হয়নি। 100 বছর বা 100 বছর ধরে ভূমিকম্প একটা নির্দিষ্ট টাইমের পরে আবার সে জায়গায় হয়, এটাকে ভূমিকম্পের রিপিট টাইম বলা হয়। সেটা যদি আমরা বিচার করি সেক্ষেত্রেও কিন্তু একটা বড় ভূমিকম্পের ঝুঁকি এই অঞ্চলে রয়ে গেছে। এর আগে শুক্রবার সকাল 10:38-এ নরসিংদীর মাধবতীতে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। এতে 10 জনের প্রাণহানি ও কয়েকশো মানুষ আহত হন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বহু ভবন হেলে পড়ার পাশাপাশি ফাটলও ধরে। মিরন আহমেদ, সময় সংবাদ। 2 দিনের একাধিক ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। এর মধ্যে 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্প সহ পরবর্তী আফটার শকের উৎপত্তিস্থল ছিল নরসিংদী। জেলায় বাবা ছেলে সহ মারা যান 5 জন। সরকারি বেসরকারি শতাধিক ভবনে দেখা দিয়েছে ফাটল। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত 2টি স্থান থেকে ভূমি ফাটলের নমুনা সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। মাহমুদুল হাসান মাহফুজের ছবি এবং আশিকুর রহমান পিয়ালের তথ্য নিয়ে রিপোর্ট। শুক্রবার সকাল 10:38। 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী। ভয়াবহ কম্পনের সময় বহুতল ভবন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন শতাধিক নারী, পুরুষ ও শিশু। নরসিংদীতে বাবা ছেলে সহ প্রাণ হারান 5 জন। ভয়াবহ ভূমিকম্পের একদিন না যেতেই আবারও হয় 3.3 মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর পলাশ। 5.7 মাত্রার ভূমিকম্পে নরসিংদী জেলার প্রশাসক কার্যালয়, সদর উপজেলা কার্যালয়, সার্কিট হাউস, পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, আবাসিক ভবন সহ শতাধিক ভবনে দেখা দেয় ফাটল। এতে আতঙ্কে স্থানীয়রা। আমাদের জীবদ্দশায় এরকম ভূমিকম্প দেখি নাই, এবং আমি যতটুকু জানতে পেরেছি আমাদের থেকে যারা সিনিয়র আছে তারাও কোনো সময় এরকম ভূমিকম্প দেখে নাই। আমাদের যে বিভিন্ন ওয়াল, দেওয়াল এবং ভীম
টাইলস মাইলস ওইগুলো পড়ে গেছে, ভেঙে গেছে। মানুষের টিনের ঘর কিংবা তো দুর্বল ঘর তাদেরই বেশিরভাগ ক্ষতি হয়েছে। আর এরকম যেন নরম মাটি ওইখানে মনে করেন একটু ফাটল ছাটল দিছে আর কি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাঠ এবং ডেইরি ফার্মের ভূমি ফাটলের নমুনা সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ। এইখানে যে ফাটলগুলো এগুলো আমরা দেখছি এবং এগুলার ওরিয়েন্টেশন মাপতেছি এবং তার ভার্টিক্যাল এক্সটেনশন কত এগুলা দেখতেছি। ভূমিকম্পের কারণে কি কি ক্ষতি হয়েছে এবং এখানে ইন্টেন্সিটি কত হইতে পারে, পরবর্তীতে এগুলা থেকে হয়তো আমরা ম্যাপ তৈরি করব। ফাটল ধরা ভবন সহ ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিতের কাজ চলছে বলে জানান জেলা প্রশাসক। 4 সদস্যের কমিটি করেছে পৌর কর্তৃপক্ষ। ভূমিকম্পের তো পূর্বাভাস হয় না আসলে, তারপরেও এটাকে একটা সেক্টর হ্যান্ডেলিং করে 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আজকে 9টি ওয়ার্ড পরিদর্শন করে তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ভবন মালিকদের সাথে কথা বলে এগুলো নিশ্চিত করবেন। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র। শুক্রবার রাতেই মেরামত করা হলে জাতীয় গ্রিডে স্বাভাবিক হয় বিদ্যুৎ সরবরাহ। সময় সংবাদ, নরসিংদী। ভূমিকম্পের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেলের 4টি স্টেশন। দেয়াল, ফ্লোর সহ একাধিক স্থানে তৈরি হয়েছে ফাটল, খুলে পড়েছে টাইলসও। যাত্রীদের মধ্যে শঙ্কা কাজ করলেও মেট্রো কর্তৃপক্ষ বলছে মূল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি, শঙ্কার কোনো কারণও নেই। MA আজিমের রিপোর্ট। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেলের 4টি স্টেশন। এর মধ্যে বিজয় সরণী স্টেশনে ইলেকট্রিক কন্ট্রোল রুমের ফ্লোর ফেটে চৌচির আস্তর দিয়ে আপাতত ঢেকে রেখেছে কর্তৃপক্ষ। খুলে পড়েছে দেয়ালের বেশ কিছু টাইলসও, যা মাস্কিং টেপ লাগিয়ে আটকে রাখার ব্যবস্থা করা হয়েছে। ক্ষয়ক্ষতির ছবি তুলতে গেলে ক্যামেরার দিকে তেড়ে আসেন স্টেশনটিতে কর্মরত রুম কন্ট্রোলার। রাজি হননি কথা বলতেও। একই অবস্থা কারওয়ানবাজার, মিরপুর 10 ও পল্লবী স্টেশনে। দেয়াল ও ফ্লোরের একাধিক স্থানে ধরেছে ফাটল, যা নিয়ে শঙ্কিত যাত্রীরা। 5.5 মাত্রার ভূমিকম্পে এরকম যদি ফাটল ধরে সেটা অবশ্যই আমাদের দ্বারা কাম্য নয়। ফাটল ধরছে, এতে তো আবার ক্র্যাক করতে পারে, ট্রেনের চলাচলের একটা শক্তি আছে না। অবশ্য এমন ফাটলে মারাত্মক ঝুঁকি দেখছে না মেট্রো রেল কর্তৃপক্ষ। যেই পরিমাণ ম্যাগনিটিউডে আর্থকোয়েক হয়েছে, কারণ এটা ব্রিক ওয়ার্ক, আমাদের কিন্তু বাকি কিন্তু ফ্রেম স্ট্রাকচার হলে আসুন তো এই সোয়েতে এই ব্রিকের মাইনর ক্র্যাক হয় এবং স্টেশনের মধ্যে এই ক্র্যাক যাত্রীদের সাথে কোনোই সংশ্লিষ্টতা নাই। এই ধরনের ক্র্যাক যদি আপনার ওই ট্র্যাক লেভেলে হইতো কোথাও, তাইলে সেখানে একটা রিস্কের সম্ভাবনা ছিল। সুতরাং এইটা আমাদের ওই ট্র্যাক লেভেলে, পিয়ার লেভেলে, ভায়াডাক্ট লেভেলে আমাদের কোনো সমস্যা নেই। মেট্রো কর্তৃপক্ষ বলছে চলাচলের সময় প্রতিনিয়তই স্বাভাবিক কম্পন তৈরি হয় স্টেশন ও লাইনে, যা বিবেচনায় নিয়ে ডিজাইন করা হয়েছে MRT 6 লাইন। MA আজিম, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্পে ফাটল সৃষ্টি হওয়ায় নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে রূপগঞ্জের রবিনটেক্স গার্মেন্টস ভবনে ফাটল দেখতে পান শ্রমিকরা। আতঙ্ক ছড়িয়ে পড়লে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আহত হয় অর্ধ শতাধিক। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক পর্যায়ে কারখানার সামনে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুপুরে ঢাকা সিলেট মহাসড়কে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন বিক্ষুব্ধ শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে ভবনটি পরীক্ষা করবে বুয়েটের বিশেষজ্ঞ দল। হঠাৎ করে কাজ করার সময় উপরে টাইলসের কাজ করছিলাম আমরা, যেসব টাইলস খুলে পড়ছিল, দ্রুত নামতে গিয়ে অনেকে পড়ে গেছে, অনেকে দেখা যায় শ্বাসকষ্টের সমস্যা হয়েছে। দেখা আস্তে আস্তে অনেক সময় অনেকেই মনে করছে যে আমি হয়তো খারাপ হয়ে গেছি, রাস্তার মধ্যে অনেকে সুস্থ হয়ে গেছে, বা আদার যে অসুস্থগুলো ছিল একসাথে মিলে ধরেন 25 থেকে 30 জন একসাথে এখানে আসছে। অন্য প্রসঙ্গ, নির্বাচনের দিন গণভোট আয়োজনে ইসিকে চিঠি দিয়েছে সরকার। সিসি জানান এটা খুবই চ্যালেঞ্জিং। গণভোট আইন পাশের পর প্রস্তুতি শুরু করবে ইসি। আমি
আপনি বলেছেন যে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনে সরকারের সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টা। তবে বিষয়টি নিয়ে কাজ শুরু করতে সরকারের পক্ষ থেকে নির্দেশনার অপেক্ষায় ছিল নির্বাচন কমিশন। এরই মধ্যে সরকার গণভোট করার জন্য কমিশনকে চিঠি দিয়েছে জানিয়ে আগামী সপ্তাহের মধ্যে গণভোটের আইন করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। শনিবার বিকেলে গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর কর্মশালায় সিইসি বলেন, আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন। There is no option left for us. When the government enacts the law, we will have to deliver, and we are committed to deliver that referendum also as well. একই দিনে নির্বাচন ও গণভোট করার মতো পরিস্থিতির মুখোমুখি পূর্ববর্তী নির্বাচন কমিশন কখনো হয়নি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিষয়টি ভীষণ চ্যালেঞ্জিং। এ সময় সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোকেও প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। For a free fair election we are trying to take, and hopefully by the time election is held we will be fully prepared for what we have committed. We want a transparent election, national election. We want, there are demands that we should fix CC cameras in every polling station. দেশের রাজনৈতিক বাস্তবতা খুব একটা মসৃণ নয় মন্তব্য করে নির্বাচনের পর সব পরিস্থিতি শান্ত হবে বলেও আশা প্রকাশ করেন সিইসি। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। ঢাকায় ফাঁকা রাখা 7টি আসনের প্রার্থিতা এখনো চূড়ান্ত করতে পারেনি বিএনপি। আলোচনা রয়েছে এসব আসনের বেশ কয়েকটি ছাড়া হতে পারে শরিক দলের প্রার্থীদের। তবে বিপত্তি বেঁধেছে আরপিও সংশোধনীতে নতুন দলের অন্য দলের প্রতীকে নির্বাচন বাতিলের নিয়মে। এর বিরোধিতা করছে বিভিন্ন দল। ধানের শীষে ভোটে লড়ার পথ খুঁজছেন অনেকে। প্রতীক এবং দলগুলোর সঙ্গে কৌশল বিবেচনায় এসব আসনে দ্রুত প্রার্থী দেওয়ার কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হাসান ওয়ালির প্রতিবেদন। নানা ইস্যুতে বিতর্ক চললেও ভোট সামনে রেখে মাঠে বিভিন্ন দলের প্রার্থীরা। অন্যান্য দলের পাশাপাশি বিভিন্ন সংসদীয় এলাকায় জনসংযোগে ব্যস্ত দেখা যাচ্ছে বিএনপির নেতাকর্মীদের। প্রায় 3 নভেম্বর 237টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। 63টি আসনে প্রার্থিতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দলটি। এর মধ্যে রয়েছে ঢাকার 7টি আসনও। ঢাকা 7, 9, 10, 13, 17, 18 এবং 20 আসনের মনোনয়ন প্রত্যাশীরা অপেক্ষার প্রহর গুনছেন চূড়ান্ত সিদ্ধান্তের। চাউর হয়েছে ঢাকার এসব আসনের মধ্যে বেশ কয়েকটি আসন ছাড়া হতে পারে যুগপৎ আন্দোলনের শরিকদের। আলোচনায় আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ সহ কয়েকজন। কয়েকটি আসনে আলোচনায় আছেন এনসিপি নেতা এবং সরকারের উপদেষ্টাও। তবে বিপত্তি বেঁধেছে আরপিও সংশোধনীতে অন্য দলের প্রতীক নিয়ে ভোট করার বিধান বাতিলে। বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী দলগুলো এর সমালোচনা করছে। নিজ দলের প্রতীকে ভোটে জয়ী হওয়া কঠিন মেনেই অনেকে উপায় খুঁজছেন ধানের শীষ নিয়ে ভোটে লড়ার। অপরিপক্ষ আলোচনা হবে যদি আলোচনা করা হয় যে আচ্ছা ধানের শীষ জনগণ যতটা চেনে আমার মার্কা ততটা চেনে, আমি যদি ধানের শীষ মার্কাটা ব্যবহার করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের সহযোগী হবে। সো সেটা আমরা চাইবো। আগামী নির্বাচনের জন্য চাইলে কোনো দল অন্য কোনো পরিচিত মার্কা যাতে ইলেকশন করতে পারেন এই বিধানটা রাখা উচিত। তবে রাজধানীতে অন্য দলের জন্য আসন ছাড়তে নারাজ বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। তাদের প্রত্যাশা বিএনপি নেতাকর্মীদের কাছেই থাকবে ধানের শীষ। ঢাকা 18 আসন একটি প্রবেশদ্বার। এই ঢাকা 18 আসন অবশ্যই কোনো জোটের কাছে যাবে না, এটা দলের কর্মীদের কাছেই থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ আসন। এখানে অন্য কোনো নেতৃত্বর কাছে ছাড় দেওয়ার কোনো সুযোগ পার্টির আছে বলে মনে করি না, এবং আমাদেরও আছে বলে আমরা মনে করছি না। ফাঁকা রাখা আসনগুলোতে প্রচারে পিছিয়ে পড়ার কথা মানছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তার মতে আরপিও সংশোধনী নতুন জটিলতা তৈরি করেছে। প্রতীক এবং দলগুলোর সঙ্গে কৌশল বিবেচনায় নিয়ে এসব আসনে দ্রুত প্রার্থী দেওয়ার কথা বলছেন তিনি। যে সমস্ত সিটগুলো বাকি আছে খুব স্বাভাবিকভাবে ওখানে যে প্রার্থী নির্বাচনে আসবেন সেগুলো পিছিয়ে থাকবে। ওখানে কিভাবে করবো, ওদের পলিসি কি, বিএনপি পলিসির সঙ্গে মিলবে কিনা, আর আরপিও সংশোধনীর মাধ্যমে তো আর কি জটিলতা সৃষ্টি হয়েই গেছে। এই ব্যাপারে আমাদের একটা চেয়ারম্যান সাহেব চিন্তা ভাবনা করতেছেন, আমরাও ভাবতেছি,
যে কোনো সামনে নেক্সট মিটিংয়ে এটা সিদ্ধান্ত হয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী দলের তালিকায় রয়েছে ৮ দলের মোর্চা, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জোট, গণ অধিকার পরিষদ, এনডিএম, বিজেপি সহ নিবন্ধিত অনিবন্ধিত ৪০টির মতো রাজনৈতিক দল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। একই দিনে গণভোট হলে নির্বাচনে জেনোসাইড হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। অতীতের মতো ভোটে অনিয়মের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, দিল্লিতে বসে দেশের নাশকতার অপচেষ্টা রুখে দিতে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঝালকাঠির নেসারাবাদ মাদ্রাসা কমপ্লেক্স মাঠে হিজবুল্লাহ জমিয়াতুল মুসলিহিনের জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দেন দেশ বরেণ্য আলেম ওলামা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সম্মেলনে ইসলামের ইতিহাস, ঐতিহ্য, মর্যাদা নিয়ে আলোচনা হয়। উঠে আসে গত ১.৫ দশকে আওয়ামী লীগের নিপীড়ন ও নির্যাতনের প্রসঙ্গও। ইসলাম ও দেশ রক্ষায় আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দেশে নাশকতার পরিকল্পনা করছে দিল্লির ফ্যাসিবাদী শক্তি। তাদের রুখতে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আর অতীতের মতো ভোটে ইঞ্জিনিয়ারিং বা কেন্দ্র দখল হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের মানুষ শুধুমাত্র হাসিনার ফ্যাসিবাদকে তাড়ায় নাই, দিল্লিতে থাকা ফ্যাসিবাদের গোড়াকে উপরে ফেলেছিল বাংলার জনতা। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। এদিকে চট্টগ্রামের আকবরশা এলাকায় একটি মাদ্রাসার মাহফিলে যোগ দিতে হেলিকপ্টার যোগে নগরীর প্যারেড মাঠে নামেন জামায়াত আমির। একই দিনে নির্বাচন ও গণভোট হলে তা হবে নির্বাচনের জন্য জেনোসাইড মন্তব্য করেন তিনি। আমরা আগেই বলেছি, নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। জাতীয় কল্যাণে দুর্নীতিবাজদের শিকড় উপড়ে ফেলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। শফিক মুন্সি, সময় সংবাদ। মুখে নির্বাচনের কথা বললেও একটি গোষ্ঠীর বিভ্রান্তি ও বাধা দেওয়ার অপচেষ্টা দেখছে বিএনপি। দলটির মহাসচিব বলেছেন, গেল 10 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দৃশ্যমান কোনো ভূমিকায় পাওয়া যায়নি জামায়াতকে। ধর্ম ব্যবহার করে ফায়দা হাসিল না করার আহ্বান তার। নির্বাচনের ডামাডোলে সরগরম রাজনীতির মাঠ। নিজ প্রতীকে প্রচারণার পাশাপাশি দলগুলোর মধ্যে চলছে কথার লড়াই। দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারগণ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। এ সময় হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করেন তিনি। বলেন, পিআরের দাবিতে সোচ্চার দলটি এখন সুর নরম করে নির্বাচনের দিকে হাঁটছে। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে, পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে জিয়া পরিষদের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতন্ত্র বিরোধী একটি মহল নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে। এখনো নির্বাচনকে বিলম্বিত করার জন্য এখনো গণতন্ত্র বিরোধীরা সক্রিয় আছে। এদিকে শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সমাবেশে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান নিয়ে কথা না বলে জনদাবির সঙ্গে একাত্ম হতে জামায়াতের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। বিভ্রান্তিমূলক কোনো জরিপ দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ঠিক হবে না। হ্যাঁ, আন্দোলন থেকে রাতারাতি সরে আসা একটু লজ্জা শরমের ব্যাপার আছে। জাতীয় রাজনীতিতে কৌশলে জনদাবির সাথে একাত্মতা পোষণ করা অত্যন্ত জরুরি। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের যে অবস্থান তা নড়চড় হবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এমন কিছু উদ্যোগ নিয়ে যান যাতে কমপক্ষে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞের দায়ে আওয়ামী লীগ সহ 14 দলের বিচার দাবি করেছে এনসিপি। শনিবার বিকেলে রাজধানীতে গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে দলটির নেতারা বলেন, জাতীয় পার্টিকে নির্বাচনে আনার চেষ্টা রাজপথে মোকাবেলা করা হবে।
শনিবার বিকেলে জুলাই হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোট সঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল করে এনসিপি। এতে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ নেতাকর্মীরা। রাজধানীর বাংলা মোটর মোড় থেকে শুরু হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয় মিছিলটি। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা। বলেন, জুলাই হত্যাযজ্ঞের অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিচার করতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করার একটা হীন প্রচেষ্টা হচ্ছে। আপনারা এও জানেন এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে, এই ধরনের হীন প্রচেষ্টাও চলছে। জাতীয় নাগরিক পার্টি যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ কোনোদিন রাজনীতি করতে পারবে না। জাতীয় পার্টিকে নির্বাচনে আনার চেষ্টার বিরুদ্ধে মাঠে থাকার হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদের কোথাও জাতীয় পার্টিকে রাখা হয় নাই, কিন্তু নির্বাচনে নাকি জাতীয় পার্টিকে রাখা হবে। এটা একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে এনসিপি মাঠে থাকবে। জুলাই মানবতা বিরোধী অপরাধের বিচার অব্যাহত থাকবে। নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। সংসদ নির্বাচনে কৃষক, শ্রমিক সহ সাধারণ মানুষের প্রতিনিধিত্ব জরুরি বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম। শনিবার রাতে পঞ্চগড়ে আটোয়ারের আলোয়াখোয়া ইউনিয়নের কমিটি ঘোষণা শেষে কথা বলেন তিনি। এতদিন যারা সংসদে গেছেন তারা মানুষের কষ্ট ভুলে গেছেন, তাই সাধারণ শ্রেণীর প্রতিনিধিত্ব জরুরি বলে মন্তব্য করেন সাজিস। চট্টগ্রাম বন্দরে প্রয়োজনে সরকার বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দিতে পারে উল্লেখ করে স্বচ্ছতা নিশ্চিত হলে আপত্তি নেই বলেও জানান এনসিপি নেতা। এতদিন বাংলাদেশে বিভিন্ন বড় বড় সোকল পেশার মানুষজন গিয়ে সংসদকে তারা সৌন্দর্য মণ্ডিত করেছিল, কিন্তু আমরা কি দেখেছি, তারা তাদের জায়গা থেকে মানুষের প্রতি যে দরদ অনুভব করা, মানুষের জন্য কাজ করা, ন্যায় নিষ্ঠার সাথে কাজ করা, এই কাজগুলো করতে পারে নাই। তো এখন ৩০০ জনের মধ্যে ১০ জন যদি এমন মানুষ যায় যে কেউ কৃষক, কেউ রিক্সা চালক, কেউ শ্রমিক, এই 10টা মানুষ গিয়ে ওই সংসদ দায়ী হয়ে যাবে না। ভোরের সময় আরো থাকছে। মাঠে উৎপাদন ভালো, সরবরাহ পর্যাপ্ত, কিছুতেই স্বস্তি ফিরছে না বাজারে। বছর ব্যবধানে বেগুনের দাম বেড়েছে 7 টাকা, ঊর্ধ্বমুখী বরবটি, শিম ও কপির দর। বাংলাদেশের সঙ্গে প্রথম দেশ হিসেবে মুক্ত বাণিজ্য চুক্তি সই করার আগ্রহ জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার ঢাকা সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়ে এই কথা জানান তিনি। আর প্রধান উপদেষ্টা জানান, ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়াতে দেশটির পণ্য পরিবহনে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এছাড়া দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা ও ইন্টারনেট সহযোগিতা বিষয়ক 2টি সমঝোতা স্মারক সই হয়েছে। ঢাকা সফরের প্রথম দিন ব্যস্ত সময় পার করলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তার সম্মানে নৈশভোজে অংশ নেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দলের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধানও। নৈশভোজের আগে সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রী। জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবেশী সব দেশের সহযোগিতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্ব দেন আঞ্চলিক অর্থনৈতিক শক্তি বৃদ্ধিতে। Bangladesh remains committed to working closely with regional partners like Bhutan to share knowledge and advance inclusive, people-centric and development for all. Bhutan continues to advance its remarkable achievement as the world's first carbon negative nation in the world. শেরিং তোবগে বলেন, স্বাস্থ্য ও ইন্টারনেট সেবা খাতে পরস্পরকে সহযোগিতার মাধ্যমে নতুন অধ্যায় তৈরি করতে পারে বাংলাদেশ ও ভুটান। Signed 2 MOUs earlier today. This will further strengthen our partnership. The MOU on connectivity will support Bhutan's long-sought third internet gateway, an achievement many years in the making. বিকেলে তেজগাঁওয়ে উপদেষ্টার কার্যালয়ে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ডক্টর ইউনূস। একান্ত আলাপের পর দুই নেতা অংশ নেন দ্বিপক্ষীয় বৈঠকে। প্রধান উপদেষ্টা বলেন, ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী বাংলাদেশ, তাই দেশটির পণ্য পরিবহনে অগ্রাধিকার দেয়া হচ্ছে।
আর শেরিং তোবগে জানান, বাংলাদেশের সঙ্গে প্রথম দেশ হিসেবে মুক্ত বাণিজ্য চুক্তি করতে আগ্রহী ভুটান। পরে বাংলাদেশ ভুটানের মধ্যে স্বাস্থ্যসেবা ও ইন্টারনেট সংযোগ বিষয়ক 2টি সমঝোতা স্মারক সই হয়। এর আগে পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী। এ সময় ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও পানি ব্যবস্থাপনা সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন তারা। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে শনিবার সকালে 2 দিনের সফরে ঢাকা পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ডক্টর ইউনূস। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। পরে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের সম্মান জানান শেরিং তোবগে। সফরের দ্বিতীয় দিন নারায়ণগঞ্জ বন্দর পরিদর্শন, কয়েকটি দলের সঙ্গে মতবিনিময় ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রীর। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এই যেন সিনেমাকেও হার মানানোর গল্প। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ট্রং ভল্টের তালা ভেঙে অস্ত্র চুরির 20 দিনের মাথায় ওই ভল্টেই মিলল বেশ কিছু অস্ত্র। তবে অস্ত্র গায়েব ও ফিরে আসা নিয়ে কোনো উত্তর নেই কর্তৃপক্ষের। এসএল মামুন ও রতন মজুমদারকে সঙ্গে নিয়ে রায়দুল ইসলাম শুভ রিপোর্ট। গত 18 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় 1 মাস পেরিয়েছে। এর মধ্যে ঘটে গেছে ভোল্ট থেকে অস্ত্র চুরির মতো ঘটনা। এর মধ্যে আবার নতুন একটি মোড় নিয়েছে এই অস্ত্র চুরির ঘটনায়। সেই ভল্টেই পাওয়া গেছে এই হারানো অস্ত্রগুলি। কতটা পাওয়া গেছে, কিভাবে হারালো আর কেনই বা ফিরে আসলো, এ নিয়ে প্রশ্ন জন্ম নিয়েছে। তার অনুসন্ধান করতে মাঠে নেমেছে সময় সংবাদ। 19 নভেম্বর সন্ধ্যা, বিমানবন্দরের আমদানি কুরিয়ারের সামনে পুলিশের গাড়ি। ভেতরে কয়েকটি সংস্থার উপস্থিতিতে চলছে বস্তায় থাকা পণ্যগুলোর তালিকা তৈরির কাজ। কয়েকদিনের নজরদারির পর এদিন সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ল নতুন করে স্ট্রং ভল্টের মালামালের তালিকা তৈরি করা হচ্ছে তার দৃশ্য। নতুন কোনো কিছু পাওয়া গেছে না? বিমানের যারা যেটা দেয় সেটা সিজার লিস্ট করে এইটুকু বলতে। এটা আসলে একটা বিমান থেকে তথ্যটা আপনি নিলে ভালো হয়। কোন ইনভেন্টরি তো ওরা করছে, আমাদের দিল আর কি, না কপি এখন পর্যন্ত নাই আমাদের কাছে। এসব বিষয় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে কথা বলতে গেলে তাদের কোনো কর্মকর্তাই আমাদের সাথে কথা বলতে রাজি হননি। ঘটনার এতদিন পর আবারও কিসের তালিকা তৈরি হচ্ছে? দীর্ঘ অনুসন্ধানের পর জানা যায় সেই বস্তায় ছিল কয়েকটি পিস্তল ও বেশ কিছু অস্ত্রের ভাঙা অংশ। এদের মধ্যে ব্যারেট্টা মডেলের পিস্তল ও অন্যান্য মডেলের বেশ কিছু অস্ত্রও পাওয়া যায়। এসবই হারিয়েছিল সে সময়। প্রশ্ন হলো, অস্ত্র কি এখানেই ছিল নাকি গায়েব করার পর আবারও ভল্টে যত্ন করে রেখে দেওয়া হয়েছে? এবার একটু পেছনে ফিরতে চাই আমরা। বিমানবন্দর থানায় একটি জিডি করেন গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ, যাতে বলা হয় ভল্টটির তালা ভাঙা হয়েছে, কিন্তু সে সময় কোনো মালামাল গায়েবের বিষয়টি উল্লেখ করা হয়নি। শুধু 50টি পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, আর বাকি মালগুলো তারা পায়নি এবং তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। গত 10 নভেম্বর সময় সংবাদে প্রচার হওয়া রিপোর্টে তুলে ধরা হয় ওই ভল্টে ছিল এক অস্ত্র ব্যবসায়ীর আমদানি করা একাধিক অস্ত্র, কিন্তু কোনো সংস্থা এ বিষয়ে সে সময় সঠিক তথ্য দেয়নি। তবে এই ব্যবসায়ী এখন জানাচ্ছেন যেসব অস্ত্র এখন পাওয়া গেছে তার মধ্যে তার অস্ত্রও আছে। তার দাবি 16টি পিস্তলের খবর তাকে জানানো হলেও এখনো মেলেনি 20,000 বুলেটের সন্ধান। বিমানের জিএম সাহেবের সাথে আমি ফোন দিয়েছিলাম, উনি বলছেন যে উনি শুনেছেন। জানতে পারলাম যে 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে, এটুকু জানতে পেরেছি। এত কিছুর পরও বিমানবন্দরের অগ্নিদগ্ধ স্থান, এমনকি বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদাসীনতা লক্ষণীয়। দিনের আলোতে বাহিনীগুলোর নিয়মিত টহল জারি থাকলেও রাত হলেই ভুতুরে পরিবেশ কুরিয়ার সেকশন জুড়ে। সন্দেহভাজন মানুষের আনাগোনা আর টাকা পয়সার লেনদেন নানা প্রশ্নের জন্ম দেয়। এমনকি সিভিল এভিয়েশনের নির্ধারিত ময়লা ফেলার স্থান, তার ভেতরের এই দৃশ্য। স্ট্রং ভল্টটি যেখানে ছিল তার 100 মিটারের মধ্যে দেয়ালের অংশ ভাঙা তো বটেই, পুরো দেয়াল জুড়ে থাকলেও কিছু অংশে নেই কাঁটাতারের বেড়া। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।
বহির্গমন ছাড়পত্র জটিলতায় আবারও সংকুচিত হয়ে যেতে পারে সৌদি আরবের শ্রমবাজার, এমন শঙ্কা জানিয়ে রিক্রুটিং এজেন্সি মালিকরা বলছেন বিএমইটির নতুন নিয়মের জটিলতায় ভিসা থাকার পরও গেল 3 মাসে বাজারটিতে যেতে পারেনি প্রায় 1 লাখ শ্রমিক। রাজনৈতিক সরকার ছাড়া সমাধানের কোনো পথ দেখছেন না অভিবাসন বিশেষজ্ঞরা। সাইফুল ইসলামের রিপোর্ট। সিলেটের বাসিন্দা মামুন মিয়া বিএমইটিতে দাঁড়িয়ে জানাচ্ছিলেন শ্রমিক হিসেবে সৌদি যেতে কতটা বাধার মুখে পড়েছেন তিনি। 3 মাস ভিসা মেয়াদের মধ্যে পার হয়েছে 2 মাস, বাকি সময়ে বিএমইটি থেকে ছাড়পত্র পাবেন কিনা তা নিয়ে বাড়ছে শঙ্কা। বিএমইটি মেম্বার না হয় তাহলে আমি তো মরবো, আমার ফ্যামিলি কি হবে আমি নিজেও জানি না স্যার। শুধু মামুন নয়, এমন ভুক্তভোগী অনেকে। টাকা জমা দিয়ে ভিসা বাইর করছি, আজকে প্রায় 3 মাস হয়ে যাচ্ছে কিন্তু ভিসার মেইন পাওয়ার হচ্ছে না। আগে কোনো একটি কোম্পানিতে কাজ করতে যেতে চাইলে 24 জন শ্রমিককে একক ভিসার আওতায় বিবেচনা করা হতো। এক্ষেত্রে বহির্গমন ছাড়পত্র পেতে তেমন কোনো জটিলতা ছিল না। এর বেশি হলে গ্রুপ ভিসায় তাদের ছাড়পত্র দিত বিএমইটি। ভিসার মেয়াদ হচ্ছে 90 দিন। প্রত্যেকটা এজেন্সিতেই পাসপোর্ট আছে, যে ভিসাগুলো সকল কার্যক্রম সম্পন্ন হচ্ছে, কিন্তু বহির্গমন ছাড়পত্রের জন্য আমরা প্রেরণ করতে পারছি না। বিএমইটির তথ্য, গেল বছর সৌদি গেছেন 6,28,564 জন শ্রমিক। সেখানে এবছর নভেম্বর শেষ হওয়ার আগেই এ সংখ্যা দাঁড়িয়েছে 6,45,895 জনে। রিক্রুটিং এজেন্সি মালিকদের দাবি, নানান রকম জটিলতায় ভিসা থাকার পরও গেল 3 মাসে এই বাজারটিতে যেতে পারেনি প্রায় 1 লাখ শ্রমিক। ওই যে অমুক আইন তমুক আইন, এইটা আমি ওইভাবে দেখি না, আমি দেখি এটা একটা চক্রান্ত। দেশটিতে বাড়ছে ভিনদেশি শ্রমিকদের চাহিদা। এমন বাস্তবতায় দ্রুত সময়ে ভিসা জটিলতা দূর করতে না পারলে অন্য দেশ সৌদি বাজার দখলে নিবে বলে যুক্তি অভিবাসন বিশেষজ্ঞদের। এই প্রবলেমগুলোর সমাধান কখনোই হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার না আসা পর্যন্ত। বাংলাদেশের সবচেয়ে বড় এই শ্রমবাজারের ভিসা জটিলতা দূর করতে বিএমইটির কোনো উদ্যোগ আছে কিনা তা জানতে সংস্থাটির মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। 70% আর্থিক প্রতারণা। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এমএফএস-এ বছরে 5,000 কোটি টাকার বেশি অর্থ পাচার হয় অনলাইন বেটিংয়ে। দেশ বিদেশে থাকা প্রতারকরা ধরাছোঁয়ার বাইরে থাকলেও টার্গেটে সাধারণ মানুষ। এমন অবস্থায় ডিজিটাল ব্যাংকিংয়ের জন্য আবেদন করা ব্যাংকগুলোর প্রযুক্তিগত নিরাপত্তা সক্ষমতা বাড়ানো, অনলাইন বেটিং বন্ধ ও সন্দেহজনক লেনদেনের তালিকা করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। অন্যদিকে ডিজিটাল ব্যাংকিংয়ের আর্থিক প্রতারণা ধরতে ব্যাংকগুলো অসহযোগী বলে দাবি গোয়েন্দা সংস্থার। সেলিয়া সুলতানার রিপোর্ট। দেখে মনে হবে সাধারণ কোনো বাক্স, ভেতরে ফাঁপা, সারি ধরে সাজানো অনেকগুলো চেম্বার। তবে এই জাদুর বাক্স যে কোনো কম্পিউটার মনিটরের সাথে সংযোগে একই সাথে 200-র বেশি সিম সংযোগ তৈরি করতে সক্ষম। দেশের বিভিন্ন মোবাইল অপারেটরের এসব সিম মিডলম্যানের মতো ব্যবহার করা হয় মিশর থেকে। সোনালী তরঙ্গে আর্থিক আদান প্রদানের শেষ গন্তব্য বেশিরভাগই চীন। সুনির্দিষ্ট কোনো সংখ্যা না পাওয়া গেলেও বাংলাদেশ ব্যাংকের হিসেবে বছরে অন্তত 5,000 কোটি টাকার বেশি অর্থ পাচার হয় অনলাইন বেটিংয়ে। গোয়েন্দা সূত্রের মতে আর্থিক প্রতারণার 60 থেকে 70% হয় এমএফএস বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। 60 থেকে 70% ফাইন্যান্সিয়াল স্ক্যাম সংক্রান্ত অভিযোগগুলো আমাদের কাছে আসে। ব্যাংকের একটা গ্রাহকের টাকা নগদ বিকাশ বিভিন্ন অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তার সে কিছুই জানে না। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে মোবাইল ব্যাংকিংয়ের হিসেব খোলার ক্ষেত্রে 2D ছবির ভেরিফিকেশন অনুপযুক্ত হলেও তা চলে আসছে দীর্ঘদিন। টাকা নগদায়ন করতে গ্রাহক কোন ব্যাংকের কার্ড ব্যবহার করেন এবং সে কার্ড কার নামে তা সুনির্দিষ্ট করতে পারে না অপারেটর। এছাড়া ক্যাশ ইন করতে পারেন যে কেউ। এমন অবস্থায় 13 এমএফএস সেবাদাতাকে অনলাইনে অবৈধ অর্থ লেনদেন বন্ধের নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সাথে সন্দেহজনক লেনদেন হয় এমন হিসেবের তালিকা করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের। আইটি বেসড ট্রানজাকশন যেহেতু বেশি হবে, অতএব আইটিটা যাতে খুব সিকিউরড হয় এবং কস্ট ইফেক্টিভ হয়, যেহেতু ক্ষুদ্র ইনভেস্টর আর ডিপোজিটররা গ্রাহক থাকবে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে ব্যাংক ও কোম্পানিগুলোর অসহযোগিতা দ্রুত পদক্ষেপ নেওয়ায় অন্যতম বাধা হয়ে ওঠে। একজন অ্যাকাউন্ট হোল্ডার তার অ্যাকাউন্টটা খোলার পরে আরেকজনের কাছে যারা স্ক্যামের সাথে যদি তাদেরকে একটা নির্দিষ্ট টাকার বিনিময়ে বাড়ায় দিয়ে দিচ্ছে, তো সেটা ব্যাংকিং যারা কর্তৃপক্ষ আছে সে বিষয়ে ট্রানজাকশনগুলো, বিশেষ করে যে এখানে ট্রানজাকশনগুলো খুব ছোটো ছোটো ট্রানজাকশন হয়, 5,000 10,000। ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং জীবন অনেকটা সহজ করলেও এখন এটি মাথা ব্যথার কারণ।
তার অন্যতম কারণ আর্থিক কেলেঙ্কারি। আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ বলছে মোবাইল অপারেটর কোম্পানির সিম কেনাবেচা আরও বেশি কঠোর হতে হবে যদি আমরা এই আর্থিক কেলেঙ্কারি কমাতে চাই। ঠিক একইভাবে সেসব সিম থেকে যখন কেউ ডিজিটাল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের জন্য সেবা নিতে যাবেন সেক্ষেত্রে অবশ্যই তাকে ভেরিফিকেশনের আওতায় আনতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে 6 জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বয়ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শনিবার 7টার দিকে বন্দর থানার মদনগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে বিকট শব্দে সিমেন্ট কারখানার বয়লার বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে দগ্ধ 6 জনকে উদ্ধার করে জাতীয় বয়ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়। দগ্ধদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বয়ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। মৌলভীবাজার ও হবিগঞ্জে রোপা আপনের বাম্পার ফলন, ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা। তবে হাটের দাম কম হাঁকায় খরচ উঠানো নিয়ে দুশ্চিন্তায় অধিকাংশ। এজন্য ধান শুকিয়ে সংগ্রহের পর বিক্রির পরামর্শ কৃষি বিভাগের। মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমান এবং হবিগঞ্জ থেকে রাশেদ আহমদ খানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। অগ্রায়ণের বাতাসে দুলছে ধানের শীষ, মাঠ জুড়েই সোনালী ফসলে হাসি ফুটেছে কৃষকের মুখে। আবহাওয়া অনুকূলে থাকায় মৌলভীবাজারে আমনের বাম্পার ফলনে সন্তুষ্ট কৃষকেরা। আনন্দ উৎসবে চলছে আধুনিক যন্ত্রের মাধ্যমে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এরই মধ্যে প্রায় 25 থেকে 30% ধান কাটা সম্পূর্ণ হয়েছে। তবে ধানের ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কিত কৃষক। ধান কাটতেছি 10-12 দিন হয়েছে, শুরু করছি হলে আমরা শেষ হই নাই। ধান কাটার পরে আমরা একটা চিন্তিত মাঝে আছি যে ধানের ন্যায্য মূল্য আমরা পাইমুনি না পাইতাম না। ধানের ন্যায্য মূল্য পেতে ভালোভাবে শুকিয়ে বিক্রির পরামর্শ কৃষি বিভাগের। তারা ধান ইচ্ছা করে তারা কিছু গুদামজাত করে পরে ধান যখন দাম বাড়বে তখন তারা বিক্রি করতে পারে। হবিগঞ্জের বানিয়াচং, আজমিরিগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলায় ধানের আবাদ হয়েছে বেশি। 30% ধান কাটা হয়ে গেছে সেখানকার কৃষকদেরও। সরকারি গুদামে ধান দেয়া নিয়ে রয়েছে কৃষকদের নানা অভিযোগ। আমরা ধান চাষ করি ঠিকই, আমরা ন্যায্য দাম পাই না, যে কারণে আমরা আমরা তো জমি হরি ঠিক হই, কিন্তু ধানের দর তো আর বাড়ে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে মৌলভীবাজারে 98,035 মেট্রিক টন রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর হবিগঞ্জে এবছর রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল 88,420 হেক্টর। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। অসময়ের বৃষ্টিতে বিপাকে পড়েছেন জামালপুরের চরাঞ্চলের সবজি চাষিরা। সেই সঙ্গে সারসহ উৎপাদন উপকরণের মূল্য বৃদ্ধি লোকসানের পাল্লা ভারী করছে বলে দাবি তাদের। এ অবস্থায় ক্ষতি কাটিয়ে উঠতে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। জামালপুর থেকে জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর সদর উপজেলা সহ দেওয়ানগঞ্জ, ইসলামপুর, বকশীগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জের চরাঞ্চল জুড়ে চাষ করা হয় শীতকালীন নানা সবজি। বেশি আবাদ হয় বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শসা, ঝিঙ্গা, চিচিঙ্গা, যা স্থানীয় চাহিদা মিটিয়ে যায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। বরাবরই সবজি চাষ এই অঞ্চলের মানুষের বড় আয়ের পথ হলেও চলতি মাসের হঠাৎ বৃষ্টিতে কপাল পুড়েছে সবজি চাষিদের। বেশিরভাগ বাগানে বিপর্যয় দেখা দিয়েছে বলে দাবি কৃষকদের। যে টাইমে বৃষ্টি ফলন হবো ওই টাইমে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কোনো রকম আগের মতো আবার ফলন নাই। গৃহস্থ লক্ষ লক্ষ টাকা খরচা করছে, করার পরে ফলন নাই, গাছ মইরা দিয়ে না মাঠে সব শেষ। বীজ দিছি, সার দিছি, পানি দিছি, যা দিবার দরকার সবকিছুই আমরা দিছি। দেওয়ার পরও আমরা কোনো কিছু টিকা আর পাই নাই। আমরা যাই পাইতাছি কেনাকাটা নিয়ে, গাড়ি ভাড়া নিয়ে খরচা কোনো বেচা কিনে হিমজিম খাই গেছে। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের দরকারি পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। যেসব জমিতে পানি ড্রেনেজ ব্যবস্থা ভালো ছিল না সেসব জমি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ব্যাপারে আমরা কৃষকদের সর্বাত্মক পরামর্শ দিচ্ছি। এবছর জামালপুরে 17,000 হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। মাঠে উৎপাদন ভালো, বাজারে সরবরাহও রয়েছে পর্যাপ্ত, তারপরও কমছে না সবজির দাম। বরং কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে বছর ব্যবধানে রাজধানীতে 1 কেজি বেগুনের দাম বেড়েছে প্রায় 60 টাকা। ঊর্ধ্বমুখী বরবটি, শিম ও কপির দর। অন্তর সেনের রিপোর্ট।
বাজারে এসেছে শীতকালীন সবজি, রয়েছে চাহিদা মতো সরবরাহ, তবুও কমছে না কাঁচা এই পণ্যের দাম, যা নিয়ে অসন্তোষ রয়েছে ক্রেতা মনে। প্রত্যেকটা সবজির দাম অনেক বেশি মনে হচ্ছে। সবজি হচ্ছে 50 টাকার উপরে, আর কিছু কিছু সবজি হচ্ছে 100 টাকার উপরে। হালকা কিছু ক্রয় করলাম, কিন্তু দেখলাম প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা সবজিতেই আপনার কেজিতে 30, 40, 50, 70, 80 পর্যন্ত বৃদ্ধি আছে। ক্রয় ক্ষমতার বাইরে, বুঝছেন, তারপরে প্রয়োজনের তাগিদে কিনতেই হয়। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্যে দেখা যাচ্ছে, বর্তমানে রাজধানীর বাজারে 1 কেজি বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকায়। 1 মাসে কেজিতে কমেছে 5 টাকা, যদিও 1 বছরে 1 কেজি বেগুনের দাম বেড়েছে 58 টাকার বেশি। এবছর 1 কেজি বরবটি কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা, যা গেল বছরের একই সময়ের তুলনায় 12.5 টাকা বেশি। ফুলকপি বিক্রি হচ্ছে 45 থেকে 70 টাকায়, যা গেল বছরে বিক্রি হয়েছে 35 থেকে 60 টাকা দরে। দাম বেড়েছে বাঁধাকপিরও, 1 বছরে 5 টাকার বেশি বেড়ে বর্তমানে এই সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়। বছর ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে সিমের দাম, রাজধানীর বাজারে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। তবে নিম্নমুখী মূলার দর গেল বছরের একই সময়ের তুলনায় 16 টাকার বেশি কমে বর্তমানে প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকায়। অন্তরাসেন, সময় সংবাদ। সরকারের কাঠামো অনেকাংশে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তাই বর্তমান সরকারের অধীনে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শনিবার সকালে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ইলেকশন অবজারভার সোসাইটির আলোচনা সভায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি পর্যবেক্ষকদের স্বচ্ছতা নিশ্চিতে জোর দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের পক্ষ থেকে একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই দেশের 66টি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার সকালে রাজধানীর বিজয়নগরে পর্যবেক্ষক সংস্থার সঙ্গে মত বিনিময়ে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল। বিগত সরকারের আমলে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। আপনারা যাই পর্যবেক্ষণ করেন, সেটা ভালো হোক খারাপ হোক, আপনারা সময় মতো সেটা রিপোর্ট করবেন, কারণ সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। নির্বাচনের পর্যবেক্ষণের কমিটি হয়েছে, এরা হলো সেই ধরনের সিভিল সোসাইটি যারা খুব সিভিল, ভদ্রলোক, সুবোধ বালকের মতো। ওখানে গোলমাল হয়েছে, ওটা তো আমার দেখার বিষয় নয়, আমি আমার কাজ করছি, মানে ড্রয়িং রুম ইন্টেলেকচুয়ালিজমের মতো। বর্তমান সরকার নিরপেক্ষতা রক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেন কয়েকটি দলের নেতা। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আমরা সবাই আস্থা রেখেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয় তিনি আমাদের আস্থা ভঙ্গ করেছেন। দুর্ভাগ্যজনকভাবে অন্তর্বর্তী সরকার এখনো নিজেই তার নিরপেক্ষতার পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে এখনো তারা পাশ করতে পারেনি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে পর্যবেক্ষকদের নিরপেক্ষতা ও স্বচ্ছতা জরুরি বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর কার্যনির্বাহী সদস্য মোবারক হোসেন। আর অন্তর্বর্তী সরকার অনেকাংশেই তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তাই এই সরকারের অধীনেই নির্বাচনের পক্ষে মত দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পূর্ব প্রস্তুতি যদি ব্যাপকভাবে না থাকে, তাহলে 85,000 লোক নিয়োগ করে 42,000 ভোট কেন্দ্র অবজার্ভ করা ইজ সো ডিফিকাল্ট। তত্ত্বাবধায়ক সরকার না হলেও অন্তর্বর্তীকালীন সরকারের নেচার, ক্যারেক্টার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাতে হবে, সেরকম কোনো বাস্তবতা নাই। দেশের অগ্রগতি ও স্থিতিশীলতার জন্য যথাসময়ে নির্বাচন প্রয়োজন বলে জানান রাজনীতিবিদরা। ভয়ভীতি ছাড়াই। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় গেলে অন্তর্বর্তী সরকারের করা নতুন টেলিকম নীতি পর্যালোচনা করবে বিএনপি। শনিবার টিআরএনবির সেমিনারে দেশীয় উদ্যোক্তাদের এই আশ্বাস দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, এমন নীতি প্রণয়ন করা হবে যেখানে দেশি বিদেশি সবার স্বার্থই সুরক্ষা পাবে। এর আগে নতুন পলিসির মাধ্যমে টেলিকম ব্যবসা মোবাইল অপারেটরদের হাতে তুলে দেওয়ার অভিযোগ করেন দেশীয় উদ্যোক্তারা।
দেশীয় উদ্যোক্তাদের আপত্তি সত্ত্বেও চলতি বছরের 22 সেপ্টেম্বর গেজেট আকারে জারি হয় নতুন টেলিকম নীতিমালা। নতুন নীতিতে 2027 সালের পর থাকছে না আন্তর্জাতিক কল আদান প্রদানকারী 23টি আইজিডব্লিউ অপারেটর, আন্তঃ অপারেটর সংযোগ সেবাদানকারী 24টি আইসিএক্স প্রতিষ্ঠান। বাদ যাচ্ছে ব্যান্ডউইথ সেবা দেওয়া 34টি আইআইজি অপারেটরও। 65% বিদেশি বিনিয়োগ থাকলে কোনো প্রতিষ্ঠান নেটওয়ার্ক স্থাপন সহ সব পর্যায়ে ব্যবসা করতে পারবে। শনিবার রাজধানীর একটি হোটেলে টিআরএনবি আয়োজিত সেমিনারে নতুন নীতিমালায় মোবাইল অপারেটরদের কাছে ব্যবসা হারানোর শঙ্কা জানান অংশীজনরা। এ সময় গ্রাহককে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়া 2500 উদ্যোক্তার বিনিয়োগ করা প্রায় 5000 কোটি টাকার সুরক্ষা চান ক্ষুব্ধ আইএসপিএবির সভাপতি। মায়ের থেকে মাসির দরদ বেশি। বিদেশি উদ্যোক্তা যারা আছেন ওনারাই দেশের উন্নয়ন করবে। টেলিকম অপারেটর তারাই যদি এখন রাস্তা তৈরি করে, বড় হাইওয়েতে আর কেউ ট্রান্সপোর্ট চালাতে পারবে না। স্থগিত করা দরকার এই পলিসিটাকে। উদ্যোক্তাদের উদ্বেগ আমলে নেয়ার আশ্বাস দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশি বিদেশি সবাইকে সমান সুযোগ দিতে নতুন টেলিকম নীতিমালা পর্যালোচনা করা হবে। বড় বড় ডিসিশনগুলো এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি গণতান্ত্রিক অর্ডারে রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার যারা জনগণের কাছে জবাব দিয়ে থাকবে, সেই ডিসিশনগুলো অপেক্ষা করা উচিত। আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই যে ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসার পর আমার মনে হয় এই বিষয়গুলো রিভিউ করা দরকার। অনুষ্ঠানে নতুন টেলিকম নীতিমালা স্থগিতের আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এই নীতিমালা স্থগিত করা দরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ঘুষ, দুর্নীতি, নিয়োগ, বাণিজ্য ও অবিচারের জায়গা থাকবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। শনিবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে এক পথসভায় কথা বলেন তিনি। দেশের বর্তমান চাকরি ব্যবস্থায় মেধাবীরা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি অধায় না আত্মবিশ্বাস, সেজন্য আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আপনারা যদি আমাদেরকে সেবা করার সুযোগ দেন, আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ দেন, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি শুধু স্কুল কলেজ নয়, আজকে দুর্নীতিতে দেশ যেভাবে ছেয়ে গেছে, অর্থাৎ পয়সা না হলে স্কুলের মাস্টারের চাকরি হয় না, এটা কর্মচারী চাকরি হয় না, এটা থাকবে। কোন পয়সার বিনিময়ে চাকরি নিয়োগ বাণিজ্য যেটাকে বলে তো এটা হবে। বাংলাদেশ একটি পরিবর্তিত রাজনৈতিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ সময়ে বিচার বিভাগকে নীতিগতভাবে স্থির ও নিরপেক্ষ থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনীতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক স্থিতিশীলতা মাথায় রেখে দক্ষিণ এশিয়ায় অংশীদার হিসেবে কাজ করতে চায় বাংলাদেশ। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের আয়োজনে শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে শুরু হয় 3 দিনব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশন। সম্মেলন উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ পরিবর্তিত রাজনৈতিক ভবিষ্যতের দিকে এগোচ্ছে। এ সময় বিচার বিভাগের ভূমিকা কেমন হবে তাও তুলে ধরেন তিনি। will withstand the corrosive effects of weak governance or geopolitical instability. But if we remain faithful to constitutional morality and the discipline of the rule of law, then this transitional moment will not be remembered as an interlude of uncertainty, but as the beginning of our constitutional renaissance. পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ভূ রাজনৈতিক অবস্থানের কারণে বঙ্গোপসাগর ঘিরে একটা কৌশলগত কেন্দ্রবিন্দু হচ্ছে, কিন্তু বাংলাদেশ নিজের স্বার্থ রক্ষা করেই আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবার সঙ্গে কাজ করবে। And we know how quickly humanitarian crisis can escalate. Stability is not only a regional concern, it's a global imperative. We must build efficacious multilateral and regional institutions that deliver, not just talk, and an agenda that translates into action. We must diversify, deepen regional cooperation, and strengthen regional connectivity. We also must ensure that economic partnerships are not predatory, but rooted in mutual opportunity and resilience.
এবারের আয়োজনে অংশ নিচ্ছেন 85টি দেশের প্রায় 200 বক্তা, 300 প্রতিনিধি সহ 1000-এর বেশি অংশগ্রহণকারী। তারা বলেন পুরো বিশ্বই এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, সবাই মিলে কিভাবে পরিবর্তন মোকাবেলা করা যায় সেই পথ খোঁজার তাগিদ দেন তারা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। প্রযুক্তি উদ্ভাবন ও অংশীদারিত্বের সমন্বয়ে ডিজিটাল পেমেন্ট আরও নিরাপদ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। শনিবার রাজধানীর একটি হোটেলে মাস্টার কার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে তিনি কথা বলেন। রেগুলেটরি ব্যর্থতা, দুর্নীতি ও দুঃশাসনের কারণে আর্থিক খাত প্রত্যাশিত সুফল পাচ্ছে না বলে মনে করেন গভর্নর। সামগ্রিক উন্নয়ন ও হতাশা প্রকাশ করেন তিনি। বলেন, ভবিষ্যতে টিকে থাকতে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমেই আর্থিক খাতে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ফাইন্যান্সিয়াল সেক্টরের ডেভেলপমেন্ট খুবই হতাশাব্যঞ্জক, এটা বলতেই হবে। এবং এটার পেছনে গভর্নেন্স ফেলিওর আছে, এটার পেছনে আমাদের রেগুলেটরি অনেক রেস্ট্রিকশনস আছে যেগুলো সিস্টেমের ডেভেলপমেন্টকে ব্যাহত করে। আমরা জানি যে আমরা পিছিয়ে আছি অনেক দিক থেকে, অনেক সমস্যা আছে, অনেকগুলো দূর হয়েছে, তারপরেও হয়তো আছে। আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমরা সেটাকে পর্যালোচনা করে খুব শীঘ্রই সেটাকে সলভ করার ব্যবস্থা। শেরপুরে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত স্যানিটারি ল্যান্ডফিল থাকার পরও শহরের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে মৃগী নদীর পাড়ে। এতে নদী দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে বাসিন্দারা। বর্জ্য ব্যবস্থাপনায় নতুন প্রকল্প নেয়ার আশ্বাস পৌর প্রশাসকের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবি নিয়ে রিপোর্ট। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে শেরপুর পৌর এলাকার অষ্টমী তলায় আবর্জনা ডাম্পিং করার নির্দিষ্ট স্টেশন নির্মাণ করা হয়েছে। তবে দিনে ও রাতে ময়লা ফেলা হচ্ছে শহরের অপর প্রান্তের মিরগঞ্জ এলাকায় মৃগী নদীর পাড়ে। দুর্গন্ধ ও জীবাণুযুক্ত এসব নোংরা বর্জ্য নদীর পানিতে মিশছে। এতে মাছ সহ জলজ প্রাণী হারাচ্ছে প্রাকৃতিক আবাসস্থল, নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য, হুমকিতে পড়েছে জনস্বাস্থ্য। একটি বর্জ্য পরিশোধনাগার থাকার পরেও এমন অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনায় ক্ষুব্ধ এলাকাবাসী। আমরা চলাফেরা করি, নাক বন্ধে যাওয়ার পাই না। নদীতে পানি দূষিত হওয়া, গাও গোসল করে মানুষ, এর জন্য ময়লা দিয়ে অসুখ বেসুখ হয়। রাতের বেলা চুরি করে আর ময়লা ফেলাচ্ছে জায়গা। মানুষের স্বাস্থ্যহানির যতগুলো উপাদান এখানে আছে, মশা, মাছি, দুর্গন্ধ, সবগুলোই মূলত ওই ডাম্পিং করার কারণে, ওই ময়লা আবর্জনা ফেলার কারণে। সরকার যে নির্ধারিত বিষয়গুলো ময়লা ফেলার জন্য যেখানে জায়গা করেছে সেখানে ময়লা ফেলানো উচিত। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্পটি বৃহৎ আকারে করতে পারলে এসব আবর্জনাকে সম্পদে পরিণত করা সম্ভব বলে জানান পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা। আর এসব বর্জ্য ব্যবস্থাপনায় নতুন প্রকল্প হাতে নেওয়ার আশ্বাস পৌর প্রকাশকের। পৌরসভায় যে পরিমাণে বর্জ্য উৎপাদন হয় সেটার ওই ল্যান্ডফিলে আসলে কভার করে না। ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে কিভাবে আরও সায়েন্টিফিক্যালি করা যায় যেন জনগণ দুর্ভোগের শিকার না হয় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি রাখব। পলিথিন থেকে তেল উৎপাদনের প্রক্রিয়া চলমান, তো কিছুটা আমরা সফলতা দেখেছি, তো এখানেও ফান্ডিং এর দরকার। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে শেরপুর শহরে প্রতিদিন প্রায় 30 টন বর্জ্য উৎপন্ন হয়। সময় সংবাদ, শেরপুর। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ আলিশা। পরবর্তী সংবাদগুলো নিয়ে আসছে কিছুক্ষণ পরে। প্রতিমন ধানের দাম সরকার 1360 টাকা নির্ধারণ করে দিল। নওগাঁর হাটে বিক্রি হচ্ছে 1220 থেকে 1250 টাকায়। বেঁধে দেওয়া দরের প্রভাব না থাকার কারণ হিসেবে ব্যবসায়ীদের কারসাজিকে দুষছেন চাষিরা। বিস্তারিত জানাতে নওগাঁর চৌকরি হাটে আছেন রিপোর্টার MR রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। নভেম্বরের প্রথম সপ্তাহে বরেন্দ্র অঞ্চলে আমন মৌসুমের ধান কাটায় মারা শুরু হয়েছিল। এই ধানগুলো এখন কাটায় মারায় শেষ করে হাটে তুলছেন চাষিরা, এবং আমরা দেখছি গত কয়েকদিনের ব্যবধানে হাটে পর্যাপ্ত ধানের যোগান বা সরবরাহ হয়েছে, এবং যোগান যত বেড়েছে দরের জায়গাটা কিন্তু আকস্মিকভাবে প্রতি মন 100 থেকে 120 টাকা পর্যন্ত কম দরে কিনছেন এখানকার চাষি ব্যবসায়ীরা, এবং সরবরাহ বেশি হওয়ার কারণে দরের জায়গাটা কম, এমন কথাই বলছেন ব্যবসায়ীদের দিক থেকে। এই মৌসুমের যেসব ধান বিশেষ করে
স্বর্ণা 5, 49, বিআর 56 এই জাতীয় ধানের সরবরাহটা এই মুহূর্তে এখানে হাটগুলোতে পর্যাপ্ত লক্ষ্য করছিলাম। এবং চাষিরা যে বিষয়টি বলছেন, এই সময় আসলে তাদের এই ধান বিক্রি করে ধান উৎপাদন করতে যে খরচ হয়েছিল সেই ধার দেনা শোধ করার জন্যই এই সাত সকালে তারা কিন্তু ধান তুলে থাকেন। এবং হাটগুলোতে ব্যাপারীর উপস্থিতি যা রয়েছে তার চেয়ে ধানের সরবরাহ বেশি হওয়ার কারণেই কিছুটা হতাশা আমরা দেখছিলাম চাষিদের দিকে। কারণ যে পরিমাণ খরচ করেছেন সেই তুলনায় কিন্তু হাটগুলোতে ধানের দাম না পাওয়ার অভিযোগ করছেন। এবং গত এক সপ্তাহ আগেও বিশেষ করে এই স্বর্ণা 5 বা স্বর্ণা 49 এবং অন্যান্য 56 জাতের যে ধান 1200 টাকার উপরে বিক্রি করেছিল, আজকে সেই ধান কিন্তু 1180 থেকে সর্বোচ্চ 1200 টাকা। এবং এই ধানের দরের জায়গাটায় আসলে হতাশ চাষিরা। যে বিষয়টি বলছেন, ব্যবসায়ীরা ধান প্রথম দিকে অনেক কম দরে কিনে থাকেন, যদিও এবার আবহাওয়া এই মুহূর্তে যে রয়েছে ধানের আর্দ্রতা অনেক ভালো বলছেন চাষিরা, তারপরও দরের জায়গাটা আসলে কাঙ্ক্ষিত মিলছে না। এক্ষেত্রে চাষিরা ব্যবসায়ীদের যে বাজারটাকে নিয়ন্ত্রণ করে কম দরে কেনার অভিযোগটাই তুলছেন। এবং যদিও সরকার ধান কেনার একটা ঘোষণা দিয়েছে 34 টাকা কেজি, 1380 টাকা দরে ধান কিনবে, কিন্তু হাটগুলোতে ন্যূনতম কিন্তু তার কোনো ছোঁয়া নেই বা সেই চিত্রটা দেখছিলাম। এই বাজার ব্যবস্থা আসলে চাষিদের দিক থেকে বলা হচ্ছে এবার উৎপাদন করতে বিভিন্ন বালাই নাশক মোকাবেলা করতে হয়েছে, একাধিক কিন্তু দুর্যোগের কবলে পড়েছিলেন, ফলে খরচের খাত অনেক বেড়েছে এবং সেই তুলনায় তারা একটা প্রত্যাশিত দর আশা করছেন এবং এই দর না হলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। এবার উৎপাদন কিছুটা কম হয়েছে, প্রতি বিঘায় যেটা বলছেন 16 থেকে 18 মণ ধান পেয়েছেন। বিগত মৌসুমের চেয়ে এই প্রতি বালাইয়ের কারণে উৎপাদন কিছুটা কম হওয়ার কথা বলছেন। তবে হাটগুলোতে এখন পর্যন্ত যে দরে ধান বিক্রি হচ্ছে সেই দরে অনেকটাই হতাশা এবং চাষিদের দিক থেকে কিন্তু বাজার নিয়ন্ত্রণের কারণে কাঙ্ক্ষিত ফলন দরের জায়গাটা বঞ্চিত হওয়ার চিত্রটি কিন্তু হাটগুলোতে পর্যাপ্ত রয়েছে। যদিও সরকার ইতিমধ্যে 2 দিন আগ থেকে ধান কেনা শুরু করেছে এবং জেলা কৃষি খাদ্য বিভাগ বলছে এবার তারা মাত্র 20,000 মেট্রিক টন ধান কিনবে কৃষকের কাছ থেকে, অন্যান্য 50,000 মেট্রিক টন চাল কেনার ঘোষণা দিয়েছে। সব মিলে হাটে ধানের যোগান বেড়েছে, দরের জায়গাটা ব্যাপক পরিসরে কমে যাওয়ার চিত্র কিন্তু হাটগুলোতে আমরা দেখছিলাম। এই ছিল সার্বিক নওগাঁর চকগড়ি হাটে ধান বেচা কেনার খবর আমার কাছে। সরকার নির্ধারিত দামে কতটুকু ধান বেচা কেনা হচ্ছে তা জানতে সরাসরি ছিলাম নওগাঁয়। সিলেট নগরের সৌন্দর্য বাড়াতে কোটি টাকা ব্যয়ে নির্মিত ফোয়ারাগুলো এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। খোয়া গেছে মোটর ও যন্ত্রপাতিও। এসব ফোয়ারায় জমে থাকা ময়লা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। নগর কর্তৃপক্ষ বলছে এ ব্যাপারে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। সিলেট থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। এটি কোনো ময়লা নালা নয়, সিলেট নগরীকে সাজাতে নির্মাণ করা ফোয়ারা। শহরের হুমায়ুন রশিদ চত্বর সহ 5টি ফোয়ারার মধ্যে কোনোটি সচল নেই। ভেঙে পড়েছে বেষ্টনী, চুরি হয়ে গেছে গার্ডওয়াল, স্টেরো রেলিং, মোটর ও স্প্রিংকল যন্ত্রপাতি। একই দশা কুমারপাড়া ও শাহিদগা এলাকার ফোয়ারাগুলোরও। চারপাশে জমে থাকা আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, জমেছে কচুরিপানা। সৌন্দর্যের দায়িত্ব সিটি কর্পোরেশন নিলেও তা পালনে ব্যর্থ বলে অভিযোগ নগরবাসীর। বহুদিন ধরে এটা বানায় বন্ধ করে রাখছে তারা, এগুলো চালুও করে না, কিছু না। এত টিয়া এটা সরকারে খরচ না করলে না হলেও এটা চলতো। মোটর ওটর এটা নিয়ে থাকা, এটা ঠিক মতন কাজ করিয়া পরিষ্কার হইলে রাখে না। ট্রাকগুলো দাঁড়াইয়া থাকে, তখন কি আমাদের ঘুরাইতে হইলে, আমাদের টার্নিং নিতে হইলে আমাদের সমস্যা, অনেক সময় দেখা যায় দুর্ঘটনা ঘটে। আগে অনেক সুন্দর এবং ভালো ছিল, রাত্রে যখন আমরা এখানে থাকতাম এবং বসতাম খুবই ভালো লাগতো। এখন চোররা সব চুরি করে নিয়ে গেছে, এখন পানির ফোয়ারাটা ভালো নাই। ইতিমধ্যে এসব ফোয়ারা সরিয়ে নিতে সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে ট্রাফিক বিভাগ। সিটি কর্পোরেশনে আমরা একটা চিঠিও দিয়েছি সেগুলোর ব্যাপারে, অপসারণের ব্যাপারে। পরবর্তী মিটিংয়ে সেটা সিদ্ধান্ত হবে যে আমরা কয়টা পর্যন্ত অপসারণ করতে পারি। এদিকে সিটি কর্পোরেশন হস্তান্তর করলে জনস্বার্থে নান্দনিকতা ফিরিয়ে আনতে কাজ করতে প্রস্তুত জেলা পরিষদ বলে জানায় কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশন যদি বলে যে ঠিক আছে, যেটা যেহেতু আপনারা বাস্তবায়ন করেছেন আপনার ব্যবস্থাপনায় রাখেন, এবং আমরা অবশ্যই জনস্বার্থে যদি মঙ্গলজনক যদি কোনো কাজ হয় সেটা আমরা করব। নগরীর উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। লক্ষ্য থাকবে যে স্মুথলি যেন যান চলাচল হয়, এটার কোনো অবস্ট্রাকল না করে বাকি সমস্ত ডেভেলপমেন্ট, সৌন্দর্য বর্ধন, এই কাজগুলি করা উচিত বলে সিটি কর্পোরেশন মনে করছে। 2006 সালে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে হুমায়ুন রশিদ চত্বর, কুমারপাড়া, শাহিদগা, নাইরপুল, বন্দরবাজার ও কিনবিজ এলাকায় স্থাপন করা হয় দৃষ্টিনন্দন 6টি ফোয়ারা। যে ফোয়ারাগুলো একসময় নগরের শোভা বাড়াতো, সেই ফোয়ারাগুলোই এখন অব্যবস্থাপনা এবং দায়িত্বহীনতার সাক্ষী।
দ্রুত রক্ষণাবেক্ষণ এবং সচেতনতাই পারে এর পুনরায় সৌন্দর্য ফিরিয়ে আনতে। সিলেট কিনব্রিজ থেকে অপু বণিক, সময় সংবাদ। এখন আইন নীতিমালা অমান্য করেই নেত্রকোনা পৌর শহরে চলছে পুকুর ভরাটের কাজ। গড়ে উঠছে নানা অবকাঠামো, এতে অব্যাহত দূষণে নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্র। অগ্নি নির্বাপনেও পানির সংকট দেখা দিচ্ছে। এই অবস্থায় অভিযোগের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আলপনা বেগমের পাঠানো তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। ধীরে ধীরে পুকুর শূন্য হয়ে পড়েছে নেত্রকোনা শহর। পুকুরের জায়গা দখল করে গড়ে উঠেছে বাড়ি দোকান। 1996 সালে ক শ্রেণীতে উন্নীত হয় নেত্রকোনা পৌরসভা। সেই সময় শহরের আনাচে কানাচে ছিল অসংখ্য পুকুর, অথচ কালের বিবর্তনে পুকুরগুলো ভরাট করে গড়া হয়েছে স্থাপনা। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। একই সঙ্গে কোথাও আগুন লাগলে নির্বাপন কাজে ঘটছে ব্যাঘাত। তারা তো পুকুরের ভিতরেও কাজ করে নাই, পারে দোকান করতেছে, রাস্তার পাশে পাড়ের মধ্যে, ভিতরে তো আসে না। তাদের যে অর্ধেকটা ছিল ওটা বিক্রি করে ফেলছে এবং ভরাট করে ফেলছে। ভর ছিল বিধায় কিন্তু বাইঙ্গে বিল্ডিং করতেছিলাম, পরে যেহেতু বাধা দিছে কাজ বন্ধ রাখছে। এই শহরের অনেকগুলো পুকুর ভরাট করে বাণিজ্যিকভাবে সেগুলো বিক্রি করা হয়েছে। পাবলিক যদি যা উদ্যোগটা নিত যে আমরা নিজস্ব পুকুর ভরাট করব না, তাহলে হয়তো আমাদের ভবিষ্যতে আগুন নিভাতে অনেকটা কষ্ট কম হতো। সম্প্রতি শহরের বনুয়াপাড়া এলাকায় পুকুরের ভরাট কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। পাশাপাশি পুকুর উদ্ধারে কাজ করে যাচ্ছে স্থানীয় পরিবেশ অধিদপ্তর। সাম্প্রতিক সময়ে পুকুর ভরাটের জন্য আমরা 7 জনের বিরুদ্ধে 7 জনের নাম উল্লেখপূর্বক আমরা মামলা দায়ের করেছি এবং এর প্রেক্ষিতে আমরা এটাকে ফলো আপেও রেখেছি। এছাড়া আমরা যেখানে যেখানে তথ্য পাচ্ছি পুকুর ভরাটে, সেখানে আমরা ব্যবস্থা নিচ্ছি। অন্তত পৌরসভার ভিতরে যেই খাস পুকুরগুলো আছে এগুলোকে কিভাবে পুনরায় উদ্ধার করা যায় এবং যেগুলো এখন কিছু কিছু অংশ অবৈধ দখলদারদের কবলে চলে গেছে, এগুলো তালিকা করে দ্রুত যাতে আমরা এই অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে পারি, তার একটা কার্যকরী পদক্ষেপ আমি খুব শীঘ্রই নিচ্ছি। বর্তমানে নেত্রকোনা পৌর শহরে 11টি সরকারি বড় পুকুর রয়েছে। সময় সংবাদ, নেত্রকোনা। সিলেটে বিয়ানীবাজারে কর্তিখালের ওপর ব্রিজের অভাবে চরম ভোগান্তি 8 গ্রামের মানুষ। ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পাড়ি দিচ্ছে 9টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এলজিডি বলছে সেতু নির্মাণে 8.5 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিং। ঝুঁকি নিয়ে প্রতিদিন সাঁকো পার হচ্ছে স্কুলে যাওয়া শিক্ষার্থীরা। সিলেটের বিয়ানীবাজার উপজেলার করতিখালের দুপারে 6টি প্রাথমিক, 3টি মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা এভাবে এপার ওপার যান। আমরা স্কুলে যেতে খুবই ডরাই। অনেক দিন এখানের মধ্যে অনেক ছাত্রছাত্রী পড়েছে, অনেক কষ্ট হয়, অনেক ভয় করে। একটা সুন্দর রাস্তা হলে অনেক ভালো হতো আমাদের জন্য। 5-6টি স্কুলের শিক্ষকরা আসলে খুবই সমস্যার মধ্যে আছি, তো আমরা এদিকে আসতে অনেক সময় জীবনের ঝুঁকি নিয়েই আসতে হয়। শুধু তাই নয়, কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ও স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া কিংবা কেউ মারা গেলে গ্রামে আনা নেওয়ায় চরম ভোগান্তি যুগের পর যুগ ধরে। আমার আব্বা ওসমানী মেডিকেলও মারা গেছেন, পরে আমরা লাশ নিয়ে এদিকে অ্যাম্বুলেন্স নিয়ে আইতাম পারছি না। সবাই ভোটের জন্য আসে, ভোটের পরবর্তীতে আর বেতন আসে না। প্রান্তিক আর্থসামাজিক উন্নয়নে এই ব্রিজটি নির্মাণ গুরুত্বপূর্ণ হলেও স্থানীয় বাসিন্দারা উপজেলার পাতনফুল মলিক ব্রিজ দাবি জানিয়ে আসছেন অনেক বছর ধরে। বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও জনপ্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেয়া হলেও নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ। এলাকার গণ্যমান্য মুরব্বীরা অনেক চেষ্টা করছে চিরে মানে এই ব্রিজটা হওয়ার জন্য, কিন্তু দুঃখের বিষয় কেন এই ব্রিজটা হয় না। আমি দাবি করব দয়া করে আপনারা এই মানুষগুলোকে সহযোগিতা করেন। তারা এই ব্রিজটা যদি হয় তাহলে তাদের অনেক কষ্ট থেকে তারা ত্রাণ পাবে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানায় 2022 সালে বন্যা পরবর্তী সময়ে উপজেলার আলীনগরের পাতন ফুলমলিক খালের উপর একটি ব্রিজ নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রাথমিক প্রস্তাব পাঠানো হয়েছে। ফ্লাড 2022 একটা প্রকল্প আছে, আমরা ওইখানে আমরা এটার প্রস্তাবনা দিছি এবং এটার টেন্টেটিভ কস্ট আমরা ধরছি 8,50,00,000 টাকা। যদি এই বরাদ্দটা আমরা পাই, অচিরেই ওই এলাকার দুর্ভোগ লাঘব হবে। এই ব্রিজের অভাবে ফুলমলিক, ঘাগুয়া, গোবিন্দশ্রী, দেওয়ালগ্রাম, পাতন, চন্দ্রগ্রাম, কটলিপাড়া এবং আঙ্গুরা গ্রামের মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। একটি ব্রিজের অভাবে প্রায় 8 গ্রামের 30,000 মানুষ দুর্বিষহ জীবনযাপন করছেন।
শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সের মানুষেরা ঝুঁকি নিয়ে এই সেতু পার হচ্ছেন। এলাকাবাসী অতি দ্রুত একটি ব্রিজের দাবি জানিয়েছেন এই খালের উপর। ইকরামুল কবির, সময় সংবাদ, বিয়ানীবাজার, সিলেট। শীতকালীন আগাম জাতের সবজিতে সরগরম পাবনার বাজার। আর রুই, কাতলা, তেলাপিয়া, ট্যাংরার পাশাপাশি সাতক্ষীরার বাজারে উঠেছে সামুদ্রিক মাছ। এই মুহূর্তে পাবনায় আছেন সহকর্মী সবুজ মোল্লা এবং সাতক্ষীরায় আছেন মমতাজ আহমেদ বাপি। সরাসরি প্রথমে যাচ্ছি পাবনায় সবুজের কাছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি পাবনার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়িতে। আসলে চরগড়গড়ি এই আলহাজ মোড়ে যে সবজির বাজারটি রয়েছে সেখানে অবস্থান করছি। আমরা যেমনটি দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটা বেচা বিক্রির উৎসব মুখর পরিবেশ চলছে। এই চরগড়গড়ি আলহাজ মোড়ের যে সবজি বাজার, এটি কিন্তু পাবনা জেলার মধ্যে সবচেয়ে বড় এবং অন্যতম সবজির বাজার বলা যেতে পারে। সারা বাংলাদেশের বেশ কয়েকটি যে সবজির বড় বড় আড়ত রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম। বলা যেতেই পারে যে সারা বাংলাদেশের সবজির দাম কম হবে কি বেশি হবে ঢাকা সহ বিভিন্ন জায়গা, সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে পাবনার ঈশ্বরদীর এই আলহাজ সবজির এই বাজার থেকে। আসলে গত 2 সপ্তাহ আগে বাজারে কিন্তু উঠতে শুরু করছে এই সকল সবজি, শীতকালীন আগাম জাতের সবজি, যা ক্রেতারা ঈশ্বরদীর এই আলহাজ মোড় থেকে ক্রয় করে সরাসরি কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে সরাসরি সবজি চাষি যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে মাঠ থেকে নিয়ে এসে সরাসরি হাটে নিয়ে আসেন এবং হাট থেকে ব্যবসায়ীরা কিন্তু কিনে নিয়ে পাইকারি মূল্যে টাটকা সবজি কিনে নিয়ে কিন্তু সারা বাংলাদেশে সরবরাহ করে থাকে। এটা কিন্তু একটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সবজি কিন্তু বেচা বিক্রি হচ্ছে। আসলে বাজার ঘুরে সবজির দর আমরা দেখেছি যে এখন বাজারে নতুন সবজি যে এসেছে দাম কিছুটা যদিও বেশি, কিন্তু মজার ব্যাপার হলো টাটকা সকল সবজি কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাজারে চাহিদা রয়েছে। তবে বিগত 2 সপ্তাহ আগে উঠায় সকল সবজি বাজার সবজির দাম কিন্তু 2 সপ্তাহের ব্যবধানে শুরুর দিকে যেমনটা ছিল তার থেকে কিন্তু অনেকটা কমে এসেছে। আসলে পেঁয়াজের ফুলকি বিক্রি হচ্ছে এখন বর্তমানে 200 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে কেজি প্রতি 55 থেকে 60 টাকা, যা গত 2 সপ্তাহ আগেও শুরুর দিকে ছিল 70 থেকে 80 টাকা। এছাড়া মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা, যা গত 2 সপ্তাহ আগে শুরুর দিকে বিক্রি হয়েছিল 110 থেকে 120 টাকা। সিম রয়েছে 75 থেকে 80 টাকা করে এবং 120 থেকে 125 টাকা পর্যন্ত কিন্তু আসলে দাম ছিল। লাউ বর্তমানে বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা করে, বরবটি বিক্রি হচ্ছে 40 টাকা করে। এছাড়া মূলার ব্যাপারটা যদি বলি তাহলে মূলা কিন্তু বিক্রি হচ্ছে 1200 থেকে 1200 টাকা করে। আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখতে চাই যে গত বছর কিন্তু এই সময়টাতে বৃষ্টির কিছু মৌসুমে কিন্তু আসলে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, যে কারণে কিন্তু আসলে দাম কিছুটা বৃদ্ধি হয়েছিল, যদিও এই বছর কিন্তু স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। আমরা মাছ বাজারের খবর জানবো, সেখানে সাতক্ষীরা চলে যাব, সেখানে রয়েছেন সহকর্মী মমতাজ হোসেন বাপি। আমি এখন আছি সাতক্ষীরার বীরের পোতা মাছ বাজারে। সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাশেই এই বড় মাছ বাজারটি। এই মাছ বাজারে আছে সমস্ত ঘেরের মাছ, চলে আসে সকাল থেকেই। যদিও এখনো মাছ আসা শুরু হয়েছে, তবে মাছের চেয়ে আমরা দেখছি এখানে ক্রেতাদের সমাগম। যারা পাইকারি ক্রেতা বিভিন্ন বাজারে নিয়ে মাছ বিক্রি করবে, সেই ক্রেতাদের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। এখানে যেমন ঘেরের মাছ আছে তেমনি সামুদ্রিক মাছও এখানে আসে। এখানকার মাছ হচ্ছে বিভিন্ন পাইকারি বাজার থেকে, মানে বাজারের ক্রেতারা যেমন নেয় তেমনি ঢাকার কারওয়ান বাজার, যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই মাছ ট্রাক যোগে চলে যায়। আমাদের সাতক্ষীরা একটি মৎস্য শিল্পে উদ্বৃত্ত একটি জেলা। এখানে প্রচুর মাছ জন্মায় এবং সামুদ্রিক মাছও কিন্তু এখানে আসে। এই সামুদ্রিক মাছ যেমন বিক্রি হয় তেমনি বিক্রি হয় এখানে রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, এখানে বিক্রি হয় তেলাপিয়া, ট্যাংরা সহ সব ধরনের মাছই এখানে বিক্রি হয়। তবে এখানে মাছ বাজারটি জমতে একটু
দেরি হয়। সকাল 6টা থেকে তারা আসা শুরু করে এবং এটা চলে বেলা 12টা পর্যন্ত। বেলা 12টা পরেও অনেক সময় বড় বড় গাড়িতে মাছের যে লোড করা হয়, এই মাছের লোড করে বিভিন্ন রাজধানী সহ বিভিন্ন জায়গায় এই মাছ সরবরাহ করা হয়। সাতক্ষীরার এই মাছ কিন্তু অনেক প্রসিদ্ধ এবং উদ্বৃত্ত থাকে বলেই আমরা জেলার চাহিদা মিটিয়ে জেলার বাইরে পাঠাতে পারি। এই ছিল সাতক্ষীরার মাছ বাজার থেকে সর্বশেষ। মাছ ও শীতকালীন সবজি বেচাকেনার খবর জানতে এখন সরাসরি ছিলাম সাতক্ষীরা ও এর আগে পাবনায়।